স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুর সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি। গুলিবিদ্ধ বৈষম্য বিরোধী শিক্ষার্থী। দিল্লিতে বসে দেশকে অস্থিতিশীল করছে শেখ হাসিনা, সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলছেন বিএনপি নেতারা। গণহত্যার বিচার দাবি জামায়াত আমিরের। অন্তর্বর্তী সরকারকে নেতিবাচকভাবে তুলে ধরতে মিলিয়ন ডলার খরচ করছে পতিত স্বৈরাচারের ঘনিষ্ঠরা। উস্কানি দিচ্ছে ভারতের গণমাধ্যম, অভিযোগ প্রেস সচিবের। এবং 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ। গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে ফেব্রুয়ারিতেই দলগুলোর সঙ্গে আলোচনা। বাকিগুলোর বাস্তবায়ন করবে সরকার, জানালেন উপদেষ্টা। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের ধরতে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গাজীপুর সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। জয়দেবপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে পথচারীদের থামিয়ে তল্লাশি করতে দেখা যায় যৌথ বাহিনীর সদস্যদের। তল্লাশি করা হয় মোটরসাইকেল ও প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনেও। গাজীপুরের পুলিশ কমিশনার জানিয়েছে এখন পর্যন্ত 15 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয় সভা হয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবৈধভাবে ক্ষমতায় এসে লুটপাটের মাধ্যমে শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন। এমনকি পতনের পরও বিদেশে বসে ষড়যন্ত্র করছেন দেশকে অস্থিতিশীল করতে। কুমিল্লায় গণসমাবেশে কথা বলেন দলটির জ্যেষ্ঠ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীতে আরেক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, কর্মকাণ্ডের সমালোচনা করলেও সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি। প্রায় 1.5 যুগ পর কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির গণসমাবেশ। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্ত পরিবেশে সমাবেশে অংশ নিতে শনিবার দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। বাদ্যযন্ত্র আর স্লোগানে প্রকম্পিত হয় দাউদকান্দি উপজেলা শহর। আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদ এবং দ্রুত নির্বাচনের দাবিতে সমাবেশের আয়োজন করে দাউদকান্দি এবং তিতাস উপজেলা বিএনপি। সমাবেশে বিএনপি নেতারা গণহত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, অবৈধভাবে ক্ষমতায় এসে লুটপাটের মাধ্যমে শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে। এ সময় গণহত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা তার বাপকে দ্বিতীয়বারের জন্য এদেশে হত্যা করেছে। এই সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে তারা বাংলাদেশে নানা রকমের ষড়যন্ত্র করতে চেষ্টা করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করলেও বিএনপি সরকারকে ব্যর্থ হতে দেবে না। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। অন্যদিকে দুর্বল ও অনির্বাচিত সরকার থাকলে নানা ধরনের বিশৃঙ্খলা ঘটে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে সেজন্য সরকারকে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। সরকার একটি দুর্বল সরকার, আমরা তবু এই সরকারকে সহযোগিতা করব। প্রফেসর ইউনূস এই দেশের গৌরব, তার যদিও অতীতের কোনো অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনায়। আমরা আশা করব তিনি রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করে সমাজে একটি সুষ্ঠু পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবেন। দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়। হাসান ওয়ালি, সময় সংবাদ। ভারত থেকে দেয়া ভাষণে শেখ হাসিনা জুলাইয়ের আন্দোলনকারী ও বাংলাদেশের জনগণকে অপমান করে কথা বলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত সভায় তিনি কথা বলেন। শেখ হাসিনার কথায় ক্ষুব্ধ হয়ে ধানমন্ডি 32 সহ
বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয় বলেও মত তার। বক্তৃতার মাধ্যমে জুলাই আন্দোলনে যারা করেছে ছাত্র জনগণ তাদেরকে অপমান করেছেন, অপমান কথাবার্তা বলেছেন এবং এই আন্দোলনকেও তিনি অপমান করেছেন। স্বাভাবিকভাবেই যারা আন্দোলন করেছে তারা ক্ষুব্ধ হয়েছে এবং কিছু কিছু জায়গায় তারা আক্রমণ করেছে, বিশেষ করে ৩২ বছর বয়সীতে তারা আক্রমণ করেছে। আমরা এইসব ঘটনাগুলো থেকে সমর্থন করি না। এই আন্দোলনের ফলে এই তরুণ সমাজ সামনে চলে এসেছে, ফলে একটা সমস্যা তৈরি হয়েছে, তাদের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, রাজনৈতিক আকাঙ্ক্ষা। আমরা এটাকে স্বাগত জানাই। অবশ্যই তরুণরা রাজনৈতিক কর্মচর্চায় আসবে, তারা রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করবে। কোনো অন্যায়, অপকর্ম, দুর্নীতি ও চাঁদাবাজিকে বরদাস্ত করা হবে না। শনিবার সকালে কক্সবাজারে দলের কর্মী সভায় একথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দাবি জানান, নির্বাচনের আগে জুলাই গণহত্যায় জড়িতদের বিচার শেষ করার। প্রায় দেড় যুগ পর দলীয় কর্মসূচিতে সরব উপস্থিতি জামাত নেতাকর্মীদের। শনিবার দুপুরে কর্মী সম্মেলন ঘিরে নেতাকর্মীদের ঢল নামে কক্সবাজার সরকারি কলেজ মাঠে। প্রধান অতিথি ছিলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের সব অন্যায়, অপকর্ম, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। বলেন, ২৪-এর বিপ্লবে ছাত্র জনতার উপর গণহত্যা চালানো খুনিদের বিচারের আগে নির্বাচন চায় না জনগণ। সবাই যার যার জায়গায় রাজনীতি করবেন, যার যার আদর্শ নিয়ে, কিন্তু রাজনীতির সাথে চাঁদাবাজি, দুর্বৃত্তপনা এবং দুর্নীতির কোনো সম্পর্ক নাই। আমরা দেখতে চাই যারা এই সমাজকে ছিন্ন ভিন্ন করে ফেলেছিল তাদেরকে জেলের জিম্মায় রেখে, কারাগারে রেখেই তাদের বিচার সম্পন্ন করতে হবে। আর যারা এখনো ধরা পড়ে নাই, জনগণ সহযোগিতা করবে, আইন শৃঙ্খলা বাহিনীকে তার দায়িত্ব নিতে হবে, তাদেরকে পাকড়াও করে জেলের মধ্যে নিক্ষেপ করতে হবে। এদিকে নেত্রকোনার মুক্তারপাড়া মাঠে কর্মী সভার আয়োজন করে জেলা জামাত। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বলেন, প্রশাসনের সব জায়গায় স্বৈরাচারের দোসররা বসে আছে, সেগুলো আগে পরিষ্কার করার পরে নির্বাচন দিতে হবে। প্রশাসনে গেলেই তাদের আচরণে বোঝা যায় অনেকের কথার মধ্য দিয়ে ফ্যাসিবাদের গন্ধ আসে। এখন প্রশাসনকে পরিচ্ছন্ন করে সংস্কার করবে, নির্বাচন করতে যেটুকু টাইম লাগবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে। স্বৈরাচার যাতে আর ফিরে আসতে না পারে সেজন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামাতের সেক্রেটারি। আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বহির্বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে $মিলিয়ন খরচ করছে পতিত স্বৈরাচারের ঘনিষ্ঠরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ২৪-এর গণ অভ্যুত্থানের বীরত্ব গাথা নিয়ে দ্রোহের গ্রাফিতি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন তিনি। এ অভিযোগ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারকে নেতিবাচকভাবে তুলে ধরতে কাজ করছে ভারতীয় গণমাধ্যম, তবে আর কোনোভাবেই ফ্যাসিবাদের দোসরদের ফিরতে দেওয়া হবে না। মান্যবর আলোচকবৃন্দ চমৎকার বক্তব্য রেখেছেন এবং আমার মনে হচ্ছে আসলেই তাই। যখন বাংলাদেশে এই পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা $মিলিয়নস খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। বাড়তি সতর্কতার অংশ হিসেবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে সেনাবাহিনী। শনিবার সকাল থেকে উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায় সুপ্রিম কোর্ট এলাকায়। তাদের সঙ্গে ছিল ভারী অস্ত্র ও সাঁজোয়া যান। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত আছে পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্য। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে এমন বাড়তি সতর্কতা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে সরকার। আইন উপদেষ্টা বলেছেন, কমিশনের প্রস্তাব আশু, মধ্য ও দীর্ঘমেয়াদী ভাগে ভাগ করা হয়েছে। নির্বাহী আদেশেই বাস্তবায়ন সম্ভব প্রস্তাবগুলো বিবেচনা করবে সরকার। আর মধ্য ও দীর্ঘমেয়াদী সুপারিশ নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার।
প্রতিষ্ঠার কথা বলেছেন। রাষ্ট্র সংস্কারে গঠিত প্রথম ধাপের ৬ কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টার সংবাদ সম্মেলন। উপদেষ্টা জানান, কমিশনের প্রস্তাব আশু, মধ্যম ও দীর্ঘমেয়াদী এই ৩ ভাগে ভাগ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার, নাগরিক সেবায় গণশুনানি, ২টি নতুন বিভাগ, কালো টাকা সাদা করার নিয়ম বাতিল সহ নির্বাহী আদেশে আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো সরকারই বাস্তবায়ন করতে পারে বলে জানান উপদেষ্টা। আশু করণীয়ের মধ্যে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশন যে আছে, ওনারা প্রস্তাব করেছেন একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করতে হবে। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ আছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে, পেশাদারিত্ব নিয়ে। এই জন্য ওনারা নতুন করে আচরণ বিধি প্রণয়ন করতে বলেছেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, রাজস্ব বোর্ড আলাদা করে রাখার প্রয়োজন নাই, দুইটাকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। তবে মধ্য ও দীর্ঘমেয়াদী প্রস্তাবগুলো নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আশু করণীয়র যে লিস্ট আছে, সেগুলির কিছু কিছু ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন হতে পারে। আবার কিছু বিষয় আছে এতই মামুলি, এতই ছোটোখাটো, যেটা প্রশাসনিক একটা আদেশের মাধ্যমে করা সম্ভব। আর রাজনৈতিক ঐক্যমত্যের লক্ষ্যে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আলাপ শুরু হবে এবং এই ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে মতৈক্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। উপদেষ্টা বলেন, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রতি সরকারের শ্রদ্ধাবোধ আছে বলেই এখনো কর্মসূচি দিতে পারছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি ঘটছে। বিএনপির তৈরি করা জুলাই ঘোষণাপত্র নিয়ে শিগগিরই ছাত্রদের সঙ্গে আলোচনা হবে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে বসবেন। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ৬ মাস পূর্ণ হলো। প্রত্যাশার বিপরীতে প্রাপ্তি কতটা, তা নিয়ে জনমনে আছে নানা হিসাব নিকাশ। কেমন গেল সরকারের ৬ মাস, তার এক ঝলক তুলে ধরছেন ফারুক ভূঁইয়া রবিন। চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের ৩ দিনের মাথায় পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে যাত্রা শুরু অন্তর্বর্তী সরকারের। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার পূর্ণ করল ৬ মাস। প্রত্যাশার বিপরীতে প্রাপ্তি কতটা, তা নিয়ে জনমনে আছে নানা হিসেব নিকেশ। ৮ আগস্ট বিমানবন্দরে নেমেই আইনশৃঙ্খলা রক্ষা করাই প্রথম কাজ হবে বলে জানিয়েছিলেন ডক্টর ইউনূস। তখনকার মনোবল হারানো পুলিশ আর ভঙ্গুর আইনশৃঙ্খলার বিপরীতে আজকের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চলতি বছরের মধ্যেই বিচার শেষ করতে চায় সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই সবচেয়ে বেশি কথা হচ্ছে সংস্কার নিয়ে। সরকারের ৬ মাস পূর্তির দিনই প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হচ্ছে ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন, যা পাঠানো হবে রাজনৈতিক দলসহ অংশীজনদের কাছে, যার ভিত্তিতে চলতি মাসের মাঝামাঝি হতে পারে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক। তবে নির্বাচন কবে হবে কিংবা সংস্কারের পরিধি কেমন হবে, এ নিয়ে প্রায়ই সামনে আসছে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর টানাপোড়েন। যদিও প্রধান উপদেষ্টা জানিয়েছেন, অল্প সংস্কার চাইলে চলতি বছরের শেষ নাগাদ, আর বড় পরিসরে সংস্কার করতে হলে নির্বাচনের জন্য অপেক্ষায় থাকতে হবে আরও ৬ মাস। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রায় দিনই নানা দাবি দাওয়াতে আন্দোলনে নামে বিভিন্ন পক্ষ। কখনো যমুনার সামনে, কখনো সচিবালয় এলাকায়, আবার কোনোদিন রাজধানীর ব্যস্ততম কোনো সড়কে কর্মসূচি পালন করতে দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আর দ্রব্যমূল্য নিয়ে সরকারের ৬ মাসে নানা মহল থেকে কথা উঠেছে কম বেশি। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নতুন বিনিয়োগ টানা আর অর্থনীতির গতি ফেরানো এখন অন্যতম চ্যালেঞ্জ। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ৬ মাসে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সংস্কার কার্যক্রমের অগ্রগতিকে সরকারের সফলতা হিসেবে দেখছে জামায়াত। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আর মব সংস্কৃতি নিয়ন্ত্রণ না করতে পারা সরকারের ব্যর্থতা উল্লেখ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনে বেশি দেরি হলে অকল্যাণ হবে দেশের। তবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের সময় ফুরিয়ে যায়নি বলে মনে করে নাগরিক কমিটি। হাসান ওয়ালির প্রতিবেদন।
ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকারের 6 মাস পূর্ণ হলো। এই সময়ে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আর নানা মহলের অন্তত 136টি আন্দোলন মোকাবেলা করতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর লাগাতার নির্বাচনের দাবিও চাপে ফেলেছে অন্তর্বর্তী সরকারকে। সরকারের 6 মাসের পুরোটা সময়ই আলোচনায় ছিল সংস্কার ইস্যু। এখন পর্যন্ত 6 সংস্কার কমিশন জমা দিয়েছে প্রস্তাবনা। তবে একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গণ অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ এবং শহীদ পরিবারের নানা অভিযোগে বিপাকে পড়তে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। এসবের মধ্যে সংস্কার কার্যক্রমের অগ্রগতি সরকারের বড় সফলতা হিসেবে দেখছে জামায়াত ইসলামী। তবে আহত এবং শহীদ পরিবারের জন্য সরকারের নেওয়া উদ্যোগ নিয়ে অসন্তুষ্টি রয়েছে দলটির। এই রাজনীতির গুণগত পরিবর্তন দরকার নানা ক্ষেত্রে, সেটাকে স্ট্রিমলাইন করার জন্য তারা যে কমিশনগুলো করেছে এবং বেশ কিছু প্রস্তাবনা আসছে, এটা আমি মনে করি এই সরকারের একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। তবে তাদের ব্যর্থতার একটা বড় দিক হচ্ছে যাদের রক্ত জীবন দিয়ে এই বিপ্লব সংগঠিত হয়েছে তাদেরকে যে পরিমাণ গুরুত্ব দিয়ে সমস্যার সমাধান করার কথা ছিল, এক্ষেত্রে গভর্নমেন্ট আমি মনে করি ব্যর্থ হয়েছে। এদিকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাত্রায় খুশি নয় বিএনপি। জনদুর্ভোগ এবং বেহাল আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সরকারের ব্যর্থতা হিসেবে চিহ্নিত করছে দলটি। এসব সমস্যার সমাধানে নির্বাচনমুখী সংস্কার শেষে দ্রুত ভোট আয়োজনের তাগিদ দলটির এই স্থায়ী কমিটির সদস্যের। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী মানুষের অর্থনৈতিক এবং সামাজিক আইন শৃঙ্খলা উন্নতি সেটা দৃশ্যমান হচ্ছে না। মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য কয়েকজন উপদেষ্টার বক্তব্য অনুসরণ করলে দেখা যায় যে সরকারের মেয়াদকে তারা কোনো না কোনোভাবে দীর্ঘায়িত করতে চান। সেটা বাংলাদেশের জন্য, মানুষের জন্য খুব একটা কল্যাণ বয়ে আনবে বলে আমরা মনে করি না। তবে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নাগরিকদের সংগঠন নাগরিক কমিটি বলছে, বিদ্যমান কাঠামো ভাঙতে না পারায় পুরোপুরি সফলতা পায়নি সরকার। এজন্য রাজনৈতিক দলগুলোর অসহযোগিতাকেও দায়ী করছেন সংগঠনটির এই মুখপাত্র। যেই ধরনের নির্বাচন হয়ে অভ্যস্ত বাংলাদেশের মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছিল, যে অবৈধ নির্বাচনে যে কাঠামো ছিল সেটাকে বহাল রেখে নির্বাচনের কথা বলা হচ্ছে, সংস্কারের কথা জোর দিয়ে বলা হচ্ছে না, এবং এই ধরনের নির্বাচন বাংলাদেশকে আরো বিপদের মুখে ঠেলে দিবে বলে আমরা মনে করছি। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। এরপর 8 আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। বছরের 2 মাস হতে চললেও এখনো ফুল সেট বই পায়নি বেশ কয়েকটি শ্রেণীর শিক্ষার্থীরা। বইয়ের অভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় চিন্তিত অভিভাবক ও শিক্ষার্থীরা। কাগজ সংকটের কারণে কাঙ্ক্ষিত মাত্রায় বই ছাপানো যাচ্ছে না বলে দাবি মুদ্রণ সমিতির। আর কিছু ছাপাখানা পাঠ্য বইকে পাশ কাটিয়ে নোট গাইড ছাপানোর কারণে সময়মতো বই পাচ্ছেন না শিক্ষার্থীরা। শাকির আহমেদের রিপোর্টে বিস্তারিত। বই না থাকায় স্কুলে এসে আড্ডা ও খেলাধুলা করে সময় কাটছে শিক্ষার্থীদের। স্কুলের কার্যক্রম শেষ হচ্ছে নির্ধারিত সময়ের বেশ আগেই, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। আমি নিয়মিত ক্লাসে আসতেছি কিন্তু আমার ক্লাস ঠিকমতো হচ্ছে না। 10এরা তো 9টা বই পেয়েছে কিন্তু আমরা 9এরা পাইনি। ভিতরে একটা ভয় কাজ করতেছি যে আমরা কিভাবে প্রিপারেশনটা নিব। পঞ্চগড়ের এই বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চললেও বইয়ের অভাবে ধুঁকছে শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন কোন কোন শ্রেণীতে একটি বইও দেয়া যায়নি। আমরা ষষ্ঠ শ্রেণীতে একটি মাত্র বই পাই, নবম শ্রেণীতে আমরা একটি এখনো বই পাইনি। এখনো সন্তানের হাতে বই না পৌঁছায় কপালে চিন্তার ভাঁজ অভিভাবকদের। অনেকেই বাজার থেকে কিনছেন বিনামূল্যের বই। দেরি করে আসার কারণে আমরা একটু শঙ্কার মধ্যে আছি। ঘাটতিগুলো এখন বাচ্চাগুলোদের মধ্যে দেখা যাচ্ছে, এই ঘাটতিগুলো আমরা কিভাবে পূরণ করব। মুদ্রণ শিল্প সমিতি বলছে, বাজারে এনসিটিবির বেঁধে দেয়া মানের কাগজের সংকট থাকায় যথাসময়ে বই ছাপানো যাচ্ছে না। আমরা যত দ্রুত পারি সম্ভব কাগজ পাওয়া মাত্রই আমরা মানুষের সাথে। এনসিটিবি বলছে, চুক্তি ভেঙে কিছু প্রেস পাঠ্য বই ছাপানোর কাজ ফেলে নোট ও গাইড ছাপানোর ফলে সময় মতো বই পাচ্ছে না শিক্ষার্থীরা। কাগজের সংকট দেশে নাই, এটা ধরেও যাতে কাগজের কৃত্রিম কোনো সংকট না হয়, আমরা প্রিন্টারদেরকে ইম্পোর্টারদের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলাম কিছু কাগজ আমদানি করার জন্য। বই পাওয়ার আগ পর্যন্ত পিডিএফ থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার পরামর্শ চেয়ারম্যানের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরিতে যোগদানের দাবিতে এবার অবস্থান কর্মসূচি পালন করেছেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন 200 জনের বেশি। প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত টানা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। স্বপ্ন ছিল পাঠদানের মাধ্যমে শিশুদের গড়ে তোলা, কিন্তু বাস্তবে এখন তাদের হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে স্লোগান। এই আন্দোলন প্রাথমিক বিদ্যালয়ে চাকরির জন্য সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের। হাইকোর্ট থেকে চাকরির সুপারিশ বাতিল করার পর থেকে 3 দিন ধরে আন্দোলনে তারা। 1 মাস আগে আমাদের নিয়ম অনুযায়ী চাকরি ছেড়ে দিতে হয়, তো পূর্বে চাকরিটা আমি 1 মাস আগে ছেড়ে দিয়েছি। কেন আমাদেরকে এই বৈষম্যমূলক আমাদের সাথে একটা অন্যায় করা হলো? আমাদের মূল দাবি অবিলম্বে এই রায় প্রত্যাহার করে আমাদের যে যোগদান পত্রটার কথা ছিল, আমাদের সাথে কমিটেড ছিল, সেই কমিটমেন্টটা যেন তারা অক্ষুণ্ণ রাখে। শনিবার প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে নিয়োগ বাতিল হওয়া কয়েকশো প্রার্থী। অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। আন্দোলনকারীরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। এক নিয়োগে 2 নীতি মানি না, মানব না। দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দরকার পড়লে আমরা রাস্তায় মরে যাব, তারপর আমরা ছাড়বো না। পরে প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা করেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে উত্তীর্ণ 6531 জনের নিয়োগ বাতিলের রায় দেন হাইকোর্ট। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে, লঞ্চে নয় চার্টার্ড ফ্লাইটে কাল বিপিএল এর চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বরিশাল যাচ্ছে তামিম, রিয়াদ, মুশফিকরা। বেলস পার্কে সমর্থকদের সঙ্গে শিরোপা উৎসবে মাতবে ফরচুন বরিশাল। শাহজালাল বিমানবন্দরের একই চত্বর থেকে ওঠানামা করছে হেলিকপ্টার ও উড়োজাহাজ। এতে নিরাপত্তা ঝুঁকি নিয়েই ফ্লাইট পরিচালনা করছে কর্তৃপক্ষ। ফ্লাইট পরিচালনায় নানা সংকটের কথা জানায় কপ্টার প্রতিষ্ঠানগুলো। আকাশপথ নিরাপদ রাখতে দ্রুত অন্যত্র হেলিপোর্ট নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞের। যদিও বেবিচক বলছে ফ্লাইট পরিচালনায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে এয়ার ট্রাফিককে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। Airlines plane and a Black Hawk helicopter end up in a tragic crash. সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল এয়ারপোর্টের কাছে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে 67 জন হতাহত হয়। দেশটির সর্বাধুনিক ব্যবস্থার মধ্যেও এমন দুর্ঘটনা তৈরি করেছে বিস্ময়। সেখানে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একই চত্বর থেকে আকাশে উঠছে বিমান ও হেলিকপ্টার। কতটা নিরাপদ এই ব্যবস্থাপনা? আকাশপথের ওঠানামায় উড়োজাহাজ দ্রুতগামী হলেও সে তুলনায় স্বল্প গতির যান হেলিকপ্টার। এতে বিশেষ করে নিরাপত্তা নিয়ে শঙ্কা জাগায় যেসব ফ্লাইট যেতে হয় রানওয়ে ডিঙিয়ে। এতে কোনো সময় অবতরণকারী উড়োজাহাজ আর উড়ালদা হেলিকপ্টারের সিগন্যালে ত্রুটি হলেই ঘটতে পারে দুর্ঘটনা। সিগন্যাল সহ নানা জটিলতার কথা জানায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। রানওয়ে থেকে আপনার মিরপুরের দিকে বা আমরা যদি যশোরের দিকে যাই, তাহলে আমাদের রানওয়ে ক্রস করতে হয়। তখন আমাদের টেক অফ করতে যেমনিভাবে ওয়েট করতে হয় অনেক সময়। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন অতি দ্রুত প্রয়োজন আলাদা বন্দর। হেলিকপ্টার অপারেশনটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে কোথাও নিয়ে আসা হোক, এই জন্য একবার স্থান ব্যাপারটাও কথাবার্তা হয়েছিল। এখন আমি মনে করি হেলিকপ্টার অপারেশনটা এখানে সরিয়ে দেওয়া উচিত। তবে শঙ্কার মধ্যেও আপাতত হেলিকপ্টার বন্দর নির্মাণের উদ্যোগে তোড়জোড় নেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের। আমেরিকান ইয়েতে এত অত্যাধুনিক সব সিস্টেম আছে, তারপরে কিন্তু দুর্ঘটনা ঘটেছে, হতে পারে। আমাদের যেখান থেকে সেটা শিক্ষা নিতে হবে যে আমাদের উই হ্যাভ টু বি কেয়ারফুল। আমাদের এই ঘটনার পরে আমরা এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে এয়ারপোর্ট অপারেশনসে আমার যারা ইনভলভ আছে প্রত্যেকে আমি ব্রিফিং করে দিয়েছি যেন তারা আরও অত্যন্ত সতর্কতার সাথে পরিচালনা করে এয়ারক্রাফট। বর্তমান শাহজালাল বিমানবন্দরের উত্তর পাশ থেকে অস্থায়ীভাবে দিনে 15 থেকে 20টি ফ্লাইট পরিচালনা করছে কয়েকটি হেলিকপ্টার সেবাদাতা প্রতিষ্ঠান। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। টানা 2 দিনের তুষারপাতে নাজেহাল দক্ষিণ কোরিয়া। দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় 15 সেন্টিমিটারেরও বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। কয়েকটি স্থানে শতাধিক দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে তুষারঝড়ের কারণে 51টি অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়াও 12টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে বিস্তারিত মোহাম্মদ হানিফের রিপোর্টে। আবারও টানা 2 দিনের ভারী তুষারপাতের সঙ্গে তীব্র বাতাসে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ার জনজীবন। শুক্রবার সকালে দক্ষিণ গিয়ংয়ন-দো, গাংওন-দো প্রদেশ সহ বেশ কিছু এলাকায় প্রতি ঘন্টায় 3 থেকে 8 সেন্টিমিটার বেগে তীব্র তুষারপাতের রেকর্ড করা হয়েছে। আবহাওয়া সংস্থাটি জানিয়েছে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সকাল পর্যন্ত কোরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে 15 সেন্টিমিটারেরও বেশি তুষারপাত হয়েছে।
ভারী তুষারপাতের কারণে বিভিন্ন স্থানে শতাধিক দুর্ঘটনার খবর মিলেছে। এর মধ্যে উত্তর জেলা প্রদেশের সানচুন ওয়াংচুন এক্সপ্রেসওয়েতে একসঙ্গে 30টি গাড়ির সংঘর্ষ হয়েছে। এছাড়াও মুয়ান গোয়াংজু এক্সপ্রেসওয়েতে কয়েকটি স্থানে দুর্ঘটনার কবলে পড়েছে বেশ কয়েকটি যানবাহন। এ সময় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। এদিকে তীব্র বাতাস আর তুষার ঝড়ের কারণে শুক্রবার জেজু আন্তর্জাতিক বিমানবন্দরে 51টি অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়াও 12টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। শীতের তীব্রতা অব্যাহত থাকবে জানিয়ে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা -15°C পর্যন্ত নেমে যেতে পারে। এমন পরিস্থিতিতে সবাইকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। রেসিডেন্স পারমিট প্রাপ্তি, নবায়ন বা পরিবারের সদস্যদের ভিসা ইস্যুতে পর্তুগাল প্রবাসীদের ভোগান্তি চরমে। বছর দুয়েক আগেও জমা দেওয়ার 7 থেকে 8 মাসের মধ্যেই জাতীয়তা আবেদন গৃহীত হলেও এখন অপেক্ষা করতে হচ্ছে 2 বছরের বেশি সময়। এমন পরিস্থিতিতে অভিবাসীদের মধ্যে বাড়ছে হতাশা। সরকারের সদিচ্ছা বাড়ানোকেই একমাত্র সমাধান বলছেন সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। গত 2 বছর ধরেই অন্যান্য সব বিষয় ছাপিয়ে পর্তুগালে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অভিবাসন ইস্যু। ক্ষমতায় এসেই প্রায় 1 বছরে অভিবাসন আইনে নানা পরিবর্তন আনে ক্ষমতাসীন পিএইচডি বা এডি সরকার। 4.5 লাখ রেসিডেন্স পারমিট আবেদনের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ওয়েবসাইট আপডেট করার পাশাপাশি অস্থায়ী সেন্টার খুলেও কাজ শুরু হয়। তবে অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, বিপুল সংখ্যক আবেদনের প্রেক্ষিতে পেশাগত দক্ষতার অভাব সহ নানা সীমাবদ্ধতায় এখনও আশানুরূপ সফলতা পায়নি সেসব উদ্যোগ। নতুন রেসিডেন্স পারমিট প্রাপ্তিতে দীর্ঘ সময় লাগার পাশাপাশি নবায়নেও তীব্র ভোগান্তিতে অভিবাসীরা। মেয়াদ উত্তীর্ণের 6 থেকে 7 মাস পার হলেও নবায়নের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অনেকে। ফলে বৈধ হয়েও গুরুত্বপূর্ণ কাজে পর্তুগালের বাইরে যেতে পারছেন না অনেক প্রবাসী। আবার স্ত্রী সন্তান সহ পরিবারকে নিয়ে আসতে আবেদন জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্টও বন্ধ দীর্ঘদিন। অন্যদিকে জাতীয়তা আবেদন করেও অপেক্ষা করতে হচ্ছে বছরের পর বছর। এমন নানা সংকটে দিন পার করছেন পর্তুগালের অভিবাসীরা। সরকারিভাবেই হোক আর যেটাই হোক, এখন অনেকটা রেসিজম বেড়ে গেছে, যেটার কারণে যারা আমরা বাংলাদেশিরা সহ এশিয়ানরা বসবাস করি তারা একটা ভবিষ্যতের জন্য দুঃস্বপ্ন দেখছি। এমন পরিস্থিতিতে অভিবাসীদের মধ্যে হতাশা বাড়ছে উল্লেখ করে সরকারের সদিচ্ছা বাড়ানোকেই একমাত্র সমাধান বলছেন অভিবাসন সংশ্লিষ্টরা। প্রথমত সরকারের সদিচ্ছা বাড়ানোর পাশাপাশি বর্তমান অবস্থাকে আরও ঢেলে সাজানো প্রয়োজন। অর্থাৎ সরকারকে মানবিক হয়ে প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে আইনে থাকা সময়ের মধ্যে পেন্ডিং কেসগুলোর সমাধান করতে হবে। এটি না হওয়ায় অভিবাসীদের মধ্যে মারাত্মক হতাশাজনক পরিস্থিতি তৈরি হচ্ছে, যারা পর্তুগিজ জাতীয়তা পাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। অভিবাসন সংস্থা আইমা বা জাতীয়তা আবেদন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আইআরএন থেকে যথাসময়ে সমাধান না পেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন অভিবাসীরা। তবে আদালতের রায়ের জন্যও অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। বিভিন্ন প্রতিবেদনের তথ্য বলছে, যথাসময়ে নির্দিষ্ট বিভাগ থেকে সমাধান না পেয়ে আদালতে সমাধান চেয়ে মামলা করা হয়েছে এবং অপেক্ষমান সে মামলার সংখ্যা ছাড়িয়েছে 50,000-এর বেশি, যা বাড়তি চাপ তৈরি করেছে পর্তুগালের আদালতের জন্যও। তাই সেখানেও তৈরি হয়েছে দীর্ঘসূত্রিতা। সহসাই এই সমস্যার সমাধান দেখছেন না সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। যুক্তরাজ্যে আয়োজিত হলো বৃহত্তম খুচরা বাণিজ্য মেলা স্প্রিং ফেয়ারের 75তম আসর। একই ছাদের নিচে একত্রিত হন হোম, গিফট ও ফ্যাশন খাতের প্রস্তুতকারক ও ক্রেতারা। মেলায় প্রদর্শিত হয় বাংলাদেশি পণ্য। বার্মিংহাম থেকে শোয়েব কবিরের রিপোর্ট। স্প্রিং ফেয়ারের 75তম আসরে পণ্যের পসরা সাজিয়ে রেখেছেন প্রস্তুতকারকেরা। যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে 4 দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়। এতে অংশ নেন 1,500-এর বেশি প্রস্তুতকারক। লাখ লাখ পণ্যের প্রদর্শনী করা হয়। বিশ্বব্যাপী পরিবেশকদের মিলন মেলায় পরিণত হয়েছিল পুরো আয়োজন। বাদ যায়নি বাংলাদেশি ব্যবসায়ীরাও। হাতের এমব্রয়ডারি, কার্ড, ব্যাজ অনেক কিছু বাংলাদেশ থেকে আনা হয়েছে। এদের গুণগত মান অনেক ভালো। এগুলো মূলত বাংলাদেশের নারীরা তৈরি করেছেন। আমরা 10 বছর আগে লন্ডনের বাজারে কাজ শুরু করেছিলাম। গেল 5 বছর ধরে আমরা মেলায় অংশ নিচ্ছি। বাংলাদেশে আমাদের কাজের অনেক বড় একটি জায়গা জুড়ে রয়েছে। না, এইসব প্রোডাক্টগুলো আমরা তৈরি করে
চায়না থেকে নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ গুড রেসপন্স পাইতেছে। গত বছর এই মেলায় বাংলাদেশি নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ থাকলেও এবার তা ছিল না। তবে বাংলাদেশি পণ্যের পসরা নিয়ে প্রদর্শনী করে যুক্তরাজ্যের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তুলে ধরা হয় বাংলাদেশি গ্রামীণ নারীদের হাতে তৈরি করা বিভিন্ন সামগ্রী। সবচেয়ে ভালো লেগেছে এখানে বাংলাদেশি পণ্য আছে, বাংলাদেশি স্টল আছে, বাংলাদেশি ওনারের, এবং বাংলাদেশ থেকে এমব্রয়ডারি পণ্য এনে এখানে বিক্রির জন্য চেষ্টা করা হচ্ছে। প্রদর্শনীর পাশাপাশি ছিল ব্যবসায়িক বিভিন্ন সেমিনার। পোশাক শিল্প প্রস্তুতকারীদের অংশগ্রহণ ছিল বেশ লক্ষণীয়। প্রতিদিনই ফ্যাশন শো এর আয়োজন ছিল। বাংলায় বসন্ত মেলা হলো এখানে প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে পুরো বছরের নিত্য প্রয়োজনীয় সামগ্রী। উৎপাদকরা তাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে প্রদর্শনীর মাধ্যমে খুঁজে নিচ্ছেন ক্রেতাদের। শোয়েব কবির, সময় সংবাদ, বার্মিংহাম, যুক্তরাজ্য। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। দিনব্যাপী আয়োজনে ছিল দেশীয় পিঠাপুলি, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঈন সুমনের রিপোর্ট। কুয়েতে শীত প্রায় শেষের দিকে, তবে বাংলাদেশি কুয়েত প্রবাসীদের মধ্যে এখনো বিরাজ করছে শীতের আমেজ। বিদেশের মাটিতে থেকেও তারা ভুলেননি দেশীয় সংস্কৃতি। বাঙালি ঐতিহ্য ধরে রাখতেই শুক্রবার কুয়েতের সালমিয়া পার্কে পিঠা উৎসব আয়োজিত হয়। দিনব্যাপী এই আয়োজনে পিঠার পোস্টার সাজিয়ে বসেন প্রবাসী বাংলাদেশিরা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাপা পিঠা, পাটিসাপটা, নকশি পিঠা, দুধপুলি, পাকন সহ নানা ধরনের পিঠার সমারোহ ঘটে সালমিয়া পার্কে। বিদেশের মাটিতে নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখানে আমাদের বাংলাদেশি ফ্যামিলির বাচ্চারা এই পিঠাগুলো অনেকজন চিনে না, কালচারটা বোঝে না। এই বোঝানোর জন্য, পিঠাগুলোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য, একে অপরের সাথে মিলেমিশে চলার জন্য আজকের এই আয়োজন। কুয়েতে অবস্থানরত অনেক প্রবাসী বাংলাদেশি শীতের পিঠার স্বাদ নিতে অনুষ্ঠানে আসেন, সঙ্গে নিয়ে আসেন সন্তানদেরও। দেশে শুনছি কি বিয়ে করলে শ্বশুর বাড়ি থেকে পিঠা খাওয়া হয়, তা আজকে আন্টিদের পিঠা খেয়ে আজকে আমি আমার শ্বশুর বাড়ির ফিলিংসটা করতেছি। প্রবাসে বসে ভাবির এত কষ্ট করে বিভিন্ন নানান হরেক রকমের পিঠা নিয়ে এসে আমাদেরকে খাইয়ে আমাদেরকে সেই তৃপ্তিটা দিয়েছেন। পান্তুয়া আছে, তেলের পিঠা আছে, পাটিসাপটা পিঠা, চিতই পিঠা। আমাদের বাচ্চারা তো কুয়েতের মাটিতে এসে দেশের যে সংস্কৃতি, পিঠা, এটার সাথে তো ওরকম একটা পরিচিত না, যার কারণে এই পিঠা উৎসবে আসলে দেখা যাচ্ছে বাচ্চারা পিঠার সাথে ওরা পরিচিত হচ্ছে। এখানে আন্টিরা অনেক মজা মজা পিঠা নিয়ে আসছে। এখানে নকশি পিঠা আছে, ভাপা পিঠা আছে, ডিমের পিঠা আছে, তেলের পিঠা আছে, এখানে নাড়ু আছে। এছাড়াও সেখানে নারী পুরুষ ছোট বড় সবার জন্য ছিল বালিশ খেলা, বল নিক্ষেপ সহ নানা ধরনের খেলার আয়োজন। দিনব্যাপী সবাই একে অন্যের সঙ্গে গান, গল্প, আড্ডা এবং খেলাধুলায় মেতে ওঠেন। পিঠা উৎসবে বাংলাদেশি ছাড়াও দেখা যায় বিভিন্ন দেশের নাগরিকদেরও। ये बातचीत करते हैं और आउटिंग करते हैं और बहुत ही अच्छा है इनमें, ये आपस में इनका कल्चर बहुत अच्छा है। बहुत मजे मजे के इनके पीठे थे, हमने ट्राई किए, सब बहुत अच्छा है। नेक्स्ट टाइम फिर हम आज जरूर आएंगे। অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দেশে পরিবার পরিজন ও আত্মীয় স্বজন ছেড়ে দূর প্রবাসে যান্ত্রিক জীবনের মধ্যে বসবাস করা প্রবাসীদের জন্য এমন আয়োজন প্রবাসীদের স্মৃতিকাতর করে তোলে। এমন উৎসব শুধু কুয়েত প্রবাসীরাই নয়, কুয়েতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি পরিচয় ঘটাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। বিপিএল প্রসঙ্গ। বিপিএলের চ্যাম্পিয়ন হওয়ার একদিন পরই ট্রফি নিয়ে কীর্তনখোলা পারে যাচ্ছে ফরচুন বরিশাল। তবে সমর্থকদের চাওয়া অনুযায়ী লঞ্চে নয়, চার্টার্ড ফ্লাইটে শিরোপা যাবে বরিশাল। সেখানে বেলস পার্কে সমর্থকদের সঙ্গে শিরোপা উৎসবে মাতবেন তামিম, মুশফিক, রিশাদরা। এছাড়া আয়োজন করা হবে বিশেষ ফটো সেশনের। বিপিএলের গেল মৌসুমে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা বরিশাল নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান। তবে নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত তার হয়ে ওঠেনি, জানিয়ে আক্ষেপ ছিল দলটির সমর্থকদের মাঝে। তবে রেকর্ড গড়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে সমর্থকদের সেই আক্ষেপ মেটাতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। পুরো টুর্নামেন্ট জুড়েই মাঠে বসে ক্রিকেটারদের সাহস ও শক্তি জুগিয়েছেন বরিশালের সমর্থকরা। তাই তো 11তম আসরের চ্যাম্পিয়ন হওয়ার একদিন পরেই শুধুমাত্র ভক্তদের জন্য ট্রফি নিয়ে কীর্তন খোলার পারে যাচ্ছে ফরচুন বরিশাল। তবে সমর্থকদের চাওয়া অনুযায়ী লঞ্চে নয়, চার্টার্ড ফ্লাইটে শিরোপা উড়ে যাবে বরিশালে। শুধু এই আসরের শিরোপা নয়, গত আসরের শিরোপাও নিজেদের সঙ্গে নিবে বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়নরা।
সমর্থকদের সঙ্গে শিরোপা উৎসব করবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, নাজমুল হোসেন শান্ত সহ বরিশালের বাকি ক্রিকেটাররা। বরিশালের বেলস পার্কে শিরোপা উদযাপন অনুষ্ঠান শুরু হবে দুপুর 2টা থেকে। এর আগেই সেখানে পৌঁছাবেন ক্রিকেটাররা, যেখানে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তামিম, মুশফিক, শান্তরা। করা হবে বিশেষ ফটো সেশনও। এছাড়া সমর্থকদের জন্য কনসার্ট আয়োজনের পরিকল্পনাও করছে ফরচুন বরিশাল। সমর্থকদের সঙ্গে ক্রিকেটারদের এই উৎসব চলবে বিকেল 5টা পর্যন্ত। এরপর আবারও ঢাকায় ফিরবেন ফরচুন বরিশালের ক্রিকেটাররা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। 10 বছর পর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে অনুষ্ঠিত হলো প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে যেখানে দেখা যায় 21 ডিসিপ্লিনের অনেক অ্যাথলেটকে। এমন আয়োজনে শৈশবে ফিরে যান তারা। স্মৃতি রোমন্থনের পাশাপাশি এদিন বিভিন্ন আয়োজন ছিল বিকেএসপিতে। কখনো বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, আবার কখনো যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। দুই অঙ্গনের এই দুই পরিচিত মুখকে এক করেছে বিকেএসপির পুনর্মিলনী। প্রীতি ফুটবল ম্যাচে নেমে গেছেন এই দুই তারকা, আরও আছে সব পরিচিত মুখ। ফুটবল পায়ে বেশ সিরিয়াস লড়াই চলল, তবে মাঠের লড়াই ছাপিয়ে আনন্দটাই বেশি এদের চোখে মুখে। ক্লাস 5 থেকে শুরু করছি বিকেএসপিতে, তাহলে তো এটাই আমার ফার্স্ট প্রায়োরিটি আমাদের লাইফের স্বপ্ন। এখানে যদি না ভর্তি হইতাম, অতটুকু ঢাকা মাঠ পর্যন্ত যেতাম না। ঢাকা মাঠে না খেলতে পারলে ন্যাশনাল টিমে খেলতে পারতাম না। সবকিছু মিলে ডিসিপ্লিন শিক্ষার একটা জায়গায় বিকেএসপিতে এসে আমি আমাদের যেগুলো কালেক্ট করার বিষয় ছিল সেগুলো কালেক্ট করে আমি প্রথমে হোস্টেলে এসেছি, কেননা 6টা বছর এখানে এই হোস্টেলেই কেটেছে আমাদের। তো আমি যে রুমে গিয়েছি, মানে রুমে থাকতাম, প্রত্যেকটা হোস্টেলের প্রত্যেকটা রুমে গিয়ে আমি আমার মেমোরিগুলো রিলাইভ করার চেষ্টা করেছি। এটা আমার প্রথম রিউনিয়ন। সব ভাইদের সাথে দেখা করতে পারাটা আসলে আমার কাছে অনেক এক্সাইটমেন্ট ছিল এবং আমি উপভোগ করেছি। দীর্ঘ 10 বছর পর সব ধরনের ডিসিপ্লিনের একসাথে পুনর্মিলনী, যে আয়োজন পুরনো দিনে নিয়ে যায় এসব অ্যাথলেটদের পরিবার আর পুরনো বন্ধু। বিকেএসপির ক্যাম্পাসে এমন ব্যস্ততা দেখা যায় কালে ভদ্রে। বর্তমান শিক্ষার্থীদের জন্যও তো ছিল দারুণ একটা দিন। ক্যাম্পাস সিনিয়রদের কাছ থেকে দেখা, ছবি তোলা সহ নানান সব আয়োজন। যদিও পুনর্মিলনীতে দেখা যায়নি ক্যাম্পাসের বিখ্যাত মুখ মুশফিক লিটনদের। কারণটা মূলত বিপিএল এর ব্যস্ততা আর চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্পের জন্য এদিন ক্রিকেটারদের উপস্থিতি ছিল বেশ কম। যদিও সময় বের করে ঠিকই এসেছেন পারভেজ ইমন কিংবা আফিফ হোসেনদের মতন ক্রিকেটাররা। আতুর ঘরে ফেরাটা বেশ উপভোগী করেছেন দুজন। এরকম রিউনিয়ন যদি আরো প্রত্যেক বছর হয় তো অবশ্যই ভালো। ছোটবেলার ফ্রেন্ডদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হওয়া, তো এটা খুবই ভালো লাগতেছে আর কি। কালকে খেলা ছিল যেহেতু, তো আমাদের হোটেল ছাড়তে হয়েছে, লেটে উঠছি, এই কারণে একটু লেট হয়ে গেছে। নানান কর্মসূচিতে শেষ হয় বিকেএসপির পুনর্মিলনী। প্রীতি ম্যাচ ছাড়াও ছিল র্যাফেল ড্র আর সাংস্কৃতিক আয়োজন। সাব্বির মিথুন, সময় সংবাদ, সাভার, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুর সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি। এবং দিল্লিতে বসে দেশকে অস্থিতিশীল করছে শেখ হাসিনা, সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলছেন বিএনপি নেতারা। গণহত্যার বিচার দাবি জামায়াত আমিরের। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গেই থাকুন সময়ে।